কাল নতুন পথে খুলনা বেনাপোলে চলবে দুটি ট্রেন। পুরোপুরিভাবে প্রস্তুত না হলেও চালু হচ্ছে ৬ স্টেশন। নাটোরে রাস্তায় দাঁড়ানো ট্রাকের সঙ্গে ৫ ট্রাকের সংঘর্ষে নিহত এক, মহাসড়কে যান চলাচল বন্ধ। গণ অভ্যুত্থানে আহত কিশোর আরাফাতের মৃত্যু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শোক। এবং আবারও পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, মার্কিন জাহাজে বাড়তি মাশুল নেয়ার অভিযোগ। স্বাগত। এখন বাণিজ্যে, সঙ্গে আছে আমি শরীফ রওশন। পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরুর ১৪ মাস পর কাল ভাঙা জংশন থেকে নতুন পথে খুলনা এবং বেনাপোল যাবে দুটি ট্রেন। সেই সাথে চালু করে দেওয়া হচ্ছে নতুন ৬টি স্টেশনও। যদিও এসব স্টেশনের নির্মাণ কাজ পুরোপুরিভাবে শেষ হয়নি। রেলওয়ে সংশ্লিষ্টদের আশা, নতুন পথে ঢাকা খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে ৪ থেকে ৫ ঘন্টা। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে আগেই। সেতু হয়ে দক্ষিণে ট্রেন যাত্রার গল্প পুরনো, তবে এতদিন নতুন পথের সুবিধা পায়নি যাত্রীরা। ভাঙা জংশনের পর আগের পথেই ছিল ভরসা। উদ্বোধনের ১৪ মাস পর এবার খবর এলো ভাঙা জংশন থেকে পুরনো পথে নয়, নতুন পথে চলবে ২ জোড়া ট্রেন। রেলওয়ের এমন সংবাদ বিজ্ঞপ্তিতে এখন টিভির গন্তব্য ভাঙা জংশনে। গিয়ে দেখা গেল দেশের অত্যাধুনিক স্টেশনটির বিশালতা দৃশ্যমান হয়েছে ঠিকই, তবে অসম্পূর্ণ অনেক কাজ। চলন্ত সিঁড়ি এখনো মোড়কবন্দি, চলছে নির্মাণ শ্রমিকদের মাটি খোঁড়াখুড়ি। ভাঙ্গা জংশন স্টেশনের অন্তত শখানেক জায়গায় এমন সতর্কবার্তা দেয়া আছে, অর্থাৎ এখন পর্যন্ত পুরোপুরি এই স্টেশনের কোনো অংশের কাজ শেষ হয়নি, তৈরি হয়নি স্টেশন মাস্টারের থাকার জায়গা, যাত্রীদের বসার জায়গা, যাতায়াতের পথ কিংবা টিকিট কাউন্টার। তবে এর মধ্যেই আগামীকাল এই স্টেশন চালু হতে যাচ্ছে, থামবে ২ জোড়া ট্রেনও। তাতে জেগেছে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিও। কি বলছে কর্তৃপক্ষ? যাত্রীর ওঠানামা করবার জন্য কিংবা মালপত্র লোডিং আনলোডিংয়ের জন্য আমাদের বিশেষ নিরাপত্তা বাহিনী RNB থাকবে। এছাড়া রেলের পুলিশ আছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশের রেলওয়ে এই স্টেশন বুঝে নেবে। শুধু ভাঙা জংশন নয়, খুলনা পর্যন্ত মঙ্গলবার চালু হবে আরও অন্তত ৬টি নতুন স্টেশন। এর মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেবে কাশিয়ানী জংশন, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া জংশন ও নোয়াপাড়া স্টেশন। আর রূপসী বাংলা এক্সপ্রেস থামবে কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর জংশন। ট্রেনটি ঢাকা থেকে সকাল 11:15টায় যাত্রা শুরু করে বেনাপোল পৌঁছাবে দুপুর 2:30টায়, যেটি বেনাপোল থেকে বিকেল 3:30টায় ফিরতি যাত্রা করে সন্ধ্যা 7টায় ঢাকায় পৌঁছাবে। আর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ভোর 6টায় রওনা করে ঢাকায় পৌঁছাবে সকাল 10:45টায়। ফের রাত 8টায় ঢাকা স্টেশন ছাড়বে, যেটি রাত 12টার আগেই খুলনা পৌঁছাবে। নতুন 2 জোড়া ট্রেন চলার খবরে ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল সহ দক্ষিণের কয়েকটি জেলার যাত্রীরা বেশ উচ্ছ্বসিত। এই যে আমার ঘর, এখান থেকে এখানে যদি ট্রেন থামে তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। ফরিদপুর থেকে ঢাকা যেতে পারবে, এখান থেকে ফরিদপুর বা ঢাকা, খুলনা। প্রথমত যাতায়াতে খুব সুবিধা হবে, 1 ঘন্টার মধ্যেই চলে আসা যাবে। আমার বাড়ির সামনে মনে করেন কিছু রেল থামবে, বেশি দেরি হবে না তো। 24 ডিসেম্বর 2 জোড়া ট্রেনের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রস্তুত কমলাপুর স্টেশন। শহরতলি প্ল্যাটফর্ম থেকেই আমরা এই ট্রেনটা ইনশাল্লাহ খুলনার উদ্দেশ্যে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্ল্যাটফর্ম প্রস্তুত, লাইন প্রস্তুত, আমরা প্রস্তুত, যাত্রীদের সুখের সাথে আমরা এই যাত্রায় সারথি।
750 আসন সক্ষমতার ট্রেন দুটির সাথে পরিচালিত হবে লাগেজ ভ্যানও। নতুন পথে বছরে প্রায় 60 কোটি টাকা আয় বাড়ার আশা রেলওয়ের। 100 কিলোমিটারের উপরে গতি থাকবে এবং এটা নতুন লাইন এবং যাত্রীদের যে রাইডিং কমফোর্ট এটাও অনেক ভালো থাকবে। আমাদের বছরে প্রায় 50 থেকে 60 কোটি টাকার রাজস্ব আয় বৃদ্ধি পাবে। রেলওয়ে মহাপরিচালক বলছেন, নতুন পথে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে 4 থেকে 5 ঘন্টা। ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 198 কিলোমিটার। এতে প্রায় 212 কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে এবং ভ্রমণ সময় যদি অরিজিনাল টাইমের সাথে তুলনা করি প্রায় 6.5 ঘন্টা সময় আমাদের সাশ্রয় হবে। তবে পুরনো পথেই চলবে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। এদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো রেলপথ ব্যবহারের সুযোগ পাচ্ছে নড়াইলবাসী। ইতোমধ্যেই ভাঙ্গা থেকে নড়াইল যশোর অংশে স্টেশন নির্মাণ সহ রেল লাইনের কাজ শেষে এই রুটে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে ট্রেন। সব ঠিক থাকলে কাল থেকেই প্রথমবারের মতো সরাসরি রেল সেবায় যুক্ত হবে নড়াইলবাসী। আরও জানাচ্ছেন ইমরান হোসেন। গোপালগঞ্জ এবং নড়াইল জেলাকে রেল সেবায় সরাসরি যুক্ত করতে মধুমতি নদীর উপর দৃশ্যমান প্রায় 2 কিলোমিটার কালনা রেল সেতু। এই সেতুর মাধ্যমে ঢাকা বিভাগের সাথে যুক্ত হয়েছে খুলনা বিভাগ। আগামী 24 ডিসেম্বর ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বেনাপোল পর্যন্ত যাত্রী নিয়ে ছুটে আসা রেল চলাচলের জন্য শতভাগ প্রস্তুত সেতুটি। কালনা সেতু ছাড়াও ট্রায়াল রান সফল হওয়ায় এখন যাত্রী নিয়ে ট্রেন চলাচলের জন্য উদ্বোধনের অপেক্ষায় 172 কিলোমিটার লাইনটি চালু হলে ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর এবং খুলনা যাতায়াতের জন্য সরাসরি রেল সেবা পাবে এই জনপদের কোটি মানুষ। এই অঞ্চলের সাধারণ মানুষ, এই অঞ্চলের ব্যবসায়ীরা, অর্থনৈতিক চাকা বৈপ্লবিক পরিবর্তন আসবে। ট্রেন লাইন চালু হওয়ার প্রেক্ষিতে আমরা খুব কম খরচে এটা আমরা পণ্যগুলো পেয়ে যাব। ভোরবেলা উঠে আমরা ঢাকায় যাব, মালামাল কিনে আবার 2-3 ঘন্টার ভিতরে ফিরে চলে আসব। আমাদের অনেক সাশ্রয় হবে, আমরা অনেক লাভবান হব। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে স্টেশন আছে 20টি, যার মধ্যে 14টি নতুন নির্মাণ করা হয়েছে। দীর্ঘ এই রেলপথে জংশন হবে ভাঙ্গা, কাশিয়ানী ও যশোরের পদ্মবিলায়। সব ঠিক থাকলে আগামী 24 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পথ দিয়ে ছুটবে রেল। আর রেল চলাচল ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই স্থানীয়দের। ট্রেন চলাচল শুরু হয়ে যাচ্ছে, এজন্য আমরা নড়াইলবাসী খুব আনন্দিত এবং গর্বিত। খুব অল্প সময়ে নড়াইল থেকে ঢাকা আর নড়াইল থেকে খুলনা, বেনাপোল সহ ভারত সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করা যাবে। কৃষকরা কৃষিজাত দ্রব্য তারা সহজেই ঢাকা সহ অন্যান্য জেলায় এগুলো নিয়ে যেতে পারবে এবং ব্যবসারও ব্যাপক সম্প্রসারণ হবে। ইতোমধ্যেই রেল যাত্রাকে ঘিরে শুরু হয়েছে টিকিট বিক্রি। স্টেশন ছাড়াও অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। ঢাকা খুলনা, খুলনা ঢাকা, বেনাপোল ঢাকা এর মধ্যে দিয়ে 2 জোড়া ট্রেন চলাচল শুরু হইবে। স্টেশনের কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে গাড়ি চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। রেলপথটি চালু হলে নড়াইল সহ দক্ষিণের বাণিজ্যে আসবে নতুন গতি। ঢাকা, বেনাপোল সহ দেশের বিভিন্ন প্রান্তে অল্প খরচে সহজেই পণ্য পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা। ঢাকা থেকে বেসিক্যালি এখন এখানে আসতে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। রেল সেবা হলে আমার বিশ্বাস আরও দ্রুত চলে আসা যাবে। সেক্ষেত্রে এখানের অবকাঠামোগত উন্নয়ন হবে, শিল্প কলকারখানা নতুন করে প্রতিষ্ঠিত হবে, মানুষের কর্মসংস্থান হবে। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নোয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগে এমনকি ভারতের পশ্চিম বাংলায় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রেলপথটি। এখন নড়াইল। ঘন কুয়াশার কারণে নাটোর বগুড়া মহাসড়কের ঢাকোপাড়া এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে 5টি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং আহত হয়েছেন অন্তত 4 জন। নাটোর বগুড়া মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? এর সঙ্গে আরেকটু বিষয় জানতে চাই যে এই দুর্ঘটনার কারণে মহাসড়কে যে যানবাহন ব্যাহত হচ্ছিল সেই যানবাহন চলাচল কি সচল হয়েছে কিনা?
জি রওশন, আপনি যেমনটি বলছিলেন যে এটি সকাল 7টা নাগাদ যে সড়ক দুর্ঘটনাটি ডাল সড়ক এলাকায় ঘটে, এটি একসাথে 6টি ট্রাকের কিন্তু সংঘর্ষ ঘটে। প্রথমে যে একটি বালির ট্রাক দাঁড়িয়েছিল, এই বালির ট্রাকের সাথে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাকের প্রথমে সংঘর্ষ হয়। এরপরে একে একে যে আরও যে 5টি ট্রাক ছিল, সে 5টি ট্রাক কিন্তু সংঘর্ষ হয়। এর মধ্যে কিন্তু একটি ট্রাক যে পাশে যে খাদ রয়েছে সেই খাদে পড়ে যায়, এবং বাকি যে ট্রাকগুলো রয়েছে সেটি কিন্তু মহাসড়কের উপর পড়ে থাকে। তবে এই মুহূর্তে যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু উদ্ধার তৎপরতা শুরু করেছেন, যে মহাসড়কের উপরে যেসব ট্রাক পড়েছিল সেটি সরানোর কাজ শুরু করেছেন। ইতিমধ্যে যে 3টি ট্রাক কিন্তু তারা সরিয়ে ফেলেছেন, অর্থাৎ তারা যে যান চলাচল যে স্বাভাবিক সেটি কিন্তু চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে নাটোর বগুড়া মহাসড়কের উভয় পাশে কিন্তু একটি তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যারা সকালে যে অফিসগামী মানুষগুলো ছিলেন, যারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এসেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে যেতে পারছে না এবং এই যানজটের কারণে, এবং উভয় পাশে কিন্তু একটি তীব্র যানজটের তৈরি হয়েছে। এখানে নাটোর সদর থানা পুলিশ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহ আরও যারা রয়েছে তারা কিন্তু এই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে নাটোরে আজকে 2টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, একটি ডাল সড়ক এলাকা আর একটি চাঁদপুর এলাকায়। এখানে যে সংঘর্ষে এখানে কিন্তু একজন ড্রাইভার মারা গেছেন, যার নাম সোহেল এবং তার বাড়ি হলো ঝিনাইদহ। এবং আরেকটি ঘটনা ঘটেছে সেটি এবং 4 জন যে আহত তাদেরকে কিন্তু নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং এটি যারা স্থানীয় এবং ফায়ার সার্ভিস ছিল তারা কিন্তু উদ্ধার করে তাদেরকে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে সকাল 9:30টায় কিন্তু নাটোর যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু মহাসড়ক থেকে যে যানগুলো দুর্ঘটনা কবলিত যে যানবাহন চলেছিল সেটি তারা সরানোর কাজ করছেন, এবং এই মহাসড়কে এখনো পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। তবে আরো ঘন্টাখানেক হয়তো সময় লাগবে এই যান চলাচল স্বাভাবিক করতে, এমনটি জানিয়েছেন নাটোর হাইওয়ে যারা ওসি ছিলেন তারা, এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আরো যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। রওশন, এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাটোর বগুড়া মহাসড়কে ট্রাকের সাথে আরও 5টি ট্রাকের সংঘর্ষে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে পথচারী মহাসড়ক পারাপারে নির্মিত বেশিরভাগ ফুটওভার ব্রিজের পাটাতন খুলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনার শঙ্কা নিয়েই পার হচ্ছেন মানুষ। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা থেকে এই বিষয়ে আর বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, একটু জানতে চাই যে ফুটওভার ব্রিজটি যে অংশে আসলে ক্ষতিগ্রস্ত আছে সেই অংশগুলোকে মেরামতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? রোশন, আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে যে ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টা নিয়ে কিন্তু আমরা সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে নানান সংকটের কারণে এবং আর্থিক যে সংকটের কারণে আসলে তারা এগুলো মেরামত করতে পারছে না, এমনটাই জানিয়েছেন। কারণ যে পরিমাণ বরাদ্দ সেগুলো বিভিন্ন উন্নয়ন কাজে হওয়ার কারণে এই যে ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজগুলো সেগুলোর জন্য আলাদা কোনো বরাদ্দ আসলে এখন পর্যন্ত না থাকার কারণেই মূলত তারা বলছেন যে সংস্কার কাজ করতে পারছেন না। তবে এখানকার যারা পথচারী রয়েছেন বা স্থানীয়রা রয়েছেন বলছেন যে এখানে সংস্কার করে কোনো লাভ হবে না, সেগুলো পুনর্নির্মাণ ছাড়া। কারণ হচ্ছে আমরা এখানে এসে আসলে দেখলাম যে পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার যে ফুটওভার ব্রিজটি এটি হচ্ছে একেবারে জনবহুল একটি ফুটওভার ব্রিজ। এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের প্রায় প্রতিদিন কয়েক হাজার পথচারী এবং যাত্রী এখানে দিয়ে আসলে সড়ক পারাপার হচ্ছেন। এই যে জনগুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজের পাটাতন খুলে বড় বড় খানাখন্দ এবং গর্ত তৈরি হতে দেখেছি। একই সঙ্গে মরিচা পড়ে যে সিঁড়িগুলো রয়েছে সেগুলোর ওঠানামার যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে এক ধরনের পিছলা হয়ে পড়েছে, এতে করে মানুষ হোঁচট খেয়ে পড়ছেন। একই সঙ্গে এই যে পাটাতন খুলে পড়েছে যার কারণে কিন্তু যে এখানে আমরা দেখেছি যে এই যে পাটাতনগুলো খোলার কারণে বড় বড় শব্দ হচ্ছে মানুষ হাঁটা চলার কারণে। এতে যারা বৃদ্ধ বয়োবৃদ্ধ শিশুরা তারা একেবারে
খুব অনেক সময় ভীতিকর পরিবেশ তৈরি হয় তাদের মধ্যে। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা নোয়াখালী সড়কের উপর যে দুটি একই সঙ্গে যে ফুটওভার ব্রিজ রয়েছে সেগুলোর বেশ কয়েকটি সিঁড়ি বাঁকা হয়ে গেছে। একই সঙ্গে এখানে যে মানুষ চলাচল করছেন সেখানে আসলে কোনো নিরাপত্তা নাই। আমরা দেখেছি যে এখানে যারা ভাসমান ব্যবসা রয়েছেন তারা এই ফুটওভার ব্রিজগুলো দখলে নিয়ে নিয়েছেন। একই সঙ্গে এখানে উপরে ছাউনি না থাকার কারণে বৃষ্টির সময় কিন্তু যারা পথচারী রয়েছেন তারা প্রচুর পরিমাণ ভোগান্তিতে পড়তে হয়। কারণ হচ্ছে যে খানাখন্দগুলো সৃষ্টি হয় সেখানে এক ধরনের ময়লা আবর্জনা জমে সেগুলো বন্ধ হওয়ার কারণে মানুষ হাঁটা চলায় এখানে হোঁচট খেয়ে পড়ছেন। তো রাত্রি এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি যারা সড়ক ও জনপথ এবং সংশ্লিষ্ট রয়েছেন। তারা বলছেন যে দ্রুত এগুলো মেরামত কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন। রাত্রি কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনের আন্দোলনে গুলিবিদ্ধ আরেক কিশোর মারা গেছেন। রোববার রাত 10:30টায় সম্মিলিত সামরিক হাসপাতালে 12 বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আরাফাতের মৃত্যু হয়। আরাফাতের মরদেহ সিএমএইচ থেকে আজ সকাল 8টায় ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে, শাহাদাত বরণ যেভাবে বেদানাতুর করে সেভাবেই সাহস এবং উৎসাহ যোগায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ করতে এক বিন্দু পিছপা না হবার কথা বলা হয়। গত 5 আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে চলছে 58তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, শিক্ষা সমাপনী কুচকাওয়াজে কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। এই একাডেমিতে সংযোজিত হয়েছে রেস সিমুলেটর, ইঞ্জিন সিমুলেটর, হাই ভোল্টেজ এবং অত্যাধুনিক লাইব্রেরি ও ই-লার্নিং চলমান। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের 58তম ব্যাচের যে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান সেটি কিন্তু একটু আগেই শুরু হয়েছে। আমরা দেখেছি আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, যিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। তিনি ইতিমধ্যেই কিন্তু অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন এবং ক্যাডেটদের সালাম গ্রহণ করেছেন। এরপরই মূলত এখন এই একাডেমির যিনি কমান্ড্যান্ট তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে কথা বলছেন। বলে রাখি যে এই 58তম ব্যাচের যে কুচকাওয়াজ অনুষ্ঠান, এখানে কিন্তু দুটি বিভাগে অর্থাৎ নটিক্যাল যে শাখা, সেই শাখাতে আমরা দেখতে পাচ্ছি 118 জন ক্যাডেট এবার প্রশিক্ষণ নিয়েছেন। একই সাথে 120 জন ক্যাডেট যারা ইঞ্জিনিয়ারিং শাখায় এবার প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। অর্থাৎ 238 জন ক্যাডেট এবার 58তম ব্যাচেই অংশগ্রহণ করে তাদের যে প্রশিক্ষণ কাজ সেটি সুচারুভাবে সম্পন্ন করেছেন। এই মুহূর্তে আসলে আজকের যে কুচকাওয়াজ অনুষ্ঠান, এই কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা মূলত সমুদ্রে পদার্পণ করবেন, যেখানে দেশি বিদেশি জাহাজগুলো রয়েছে সেখানে তারা তাদের যে প্রশিক্ষণ নিয়েছেন সেগুলো কাজে লাগিয়ে তাদের দক্ষতার পরিচয় দিবেন। এবং যিনি কমান্ড্যান্ট কথা বলছিলেন তিনি সেই আশাবাদগুলো ব্যক্ত করছেন। আমি আপনার মাধ্যমে বলে রাখি যে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম এখান থেকে এই 61 প্রতিষ্ঠার পর অর্থাৎ 61 বছরে 5,361 জন ক্যাডেট এখন পর্যন্ত প্রশিক্ষণ নিয়ে দেশি বিদেশি বিভিন্ন জাহাজে তারা কৃতিত্বের সাথে তাদের প্রশিক্ষণ নিয়েছেন তার স্বাক্ষর রাখছেন। এবং এই মেরিন একাডেমি থেকে যে সকল ক্যাডেটরা প্রশিক্ষণ নেন তারা কিন্তু দেশের রাজস্ব আয়েও কিন্তু বড় একটি ভূমিকা রাখে। আমরা একটু আগে জানতে পেরেছি যিনি কমান্ড্যান্ট রয়েছেন এই একাডেমি, তিনি জানিয়েছেন মূলত এই একাডেমির থেকে যারা প্রশিক্ষণ নিয়ে এখন পর্যন্ত
যারা প্রশিক্ষণ নিয়েছেন এর মধ্যে প্রতি বছর তাদের মাধ্যমে ৩,৫০০ কোটি টাকা রাজস্ব আদায় হয় এবং তারা এই মেরিন সেক্টর এবং শিপিং সেক্টরে বেশ কৃতিত্বের সাথেই তাদের দক্ষতার পরিচয় দিচ্ছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা অতিথি হয়ে আসছেন তারাও বলছেন এই মেরিন একাডেমিকে আরও বেশি দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশ নয় বিশ্বে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে। আরেকটি সুসংবাদ দিয়ে রাখি, সেটি হচ্ছে আগামী বছর থেকে অর্থাৎ 60 ব্যাচ থেকে এই একাডেমিতে বিদেশিরাও কিন্তু প্রশিক্ষণ নেবেন। প্রথমত আইএমওর মাধ্যমে 10 জন ক্যাডেট বিদেশি নাগরিক এখানে প্রশিক্ষণ নেবেন, সেটি কিন্তু এখানে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে 58তম ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানের সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। পল্টন থানার হত্যা মামলায় নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার একাধিক মামলায় সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক সহ 9 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মুহূর্তে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, এই যে আশরাফ খানকে 3 দিনের রিমান্ড দিয়েছে, পুলিশকে আরও বেশি দিনের রিমান্ড চেয়েছিল কিনা বিস্তারিত জানাবেন। পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় আজকে আদালতে তোলা হয়েছিল নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ পটনকে। তাকে 10 দিনের রিমান্ড চেয়েছিল আদালত এবং আদালতের কাছে রিমান্ড চাওয়ার পরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আজকে এই নিউ মার্কেট মোহাম্মদপুর এবং হত্যা মামলায় আজকে আদালতে তোলা হয়েছিল এই সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আজকে 9 জনকে আদালতে তোলা হয়েছে। আদালতে তুলে তাদেরকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানোর পর তাদেরকে আসলে আদালতের পক্ষ থেকে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা বলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের নিয়ে আসলে বলেছেন তারা বিভিন্ন হত্যা মামলা যেহেতু একাধিক আসামি, সেই আসামি হওয়ার কারণে তাদেরকে আসলে বারবার একই মামলায় তাদেরকে এর আগে কিন্তু কয়েক দফায় তারা আসলে রিমান্ডে ছিলেন, হত্যা ছিলেন, তারা আসলে একাধিক হত্যা মামলার আসামি। যেই কারণে তাদেরকে নতুন করে আসলে গ্রেপ্তার দেখানোর যেই আবেদন সেটি আসলে করা হয়েছে। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন যে তারা আসলে এর আগেও যেহেতু কয়েক দফায় রিমান্ডে ছিলেন, রিমান্ডে থাকা অবস্থায় তারা আসলে কোনো প্রকার আসলে তথ্য পাননি, যার কারণেই তারা আজকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন যে আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে আসলে এই বিভিন্ন সময় তাদেরকে ফেসিবাদী বা এই হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই মামলায় তারা আসলে বা হত্যাকাণ্ডের সঙ্গে তারা আসলে জড়িত ছিলেন, যার কারণে বারবার তাদেরকে আসলে এই রিমান্ডে ছিল। আজকে নতুন করে তাদেরকে নিউ মার্কেট মোহাম্মদপুর সহ পল্টন থানার একাধিক মামলায় আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে এবং আদালত তাদেরকে আসলে কারাগারে পাঠিয়েছেন। এবং এখানে আমরা দেখছি যে পল্টন থানার যে যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনকে 10 দিনের রিমান্ড চেয়েছিল এবং পুলিশ আসলে বলেছে যে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয় তার নামে যে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে আসলে জড়িত পাওয়ার একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের কারণে তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। 10 দিনের চাওয়ার কারণে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, আসামি পক্ষের আইনজীবীও ছিলেন, তারা আসলে বলেছেন যে 10 দিনের তারা আসলে পরিপূর্ণভাবে আসলে সর্বোচ্চ রিমান্ড আসলে তারা প্রত্যাশা করেন এবং রিমান্ড প্রত্যাশা করার কারণে এখানে রাষ্ট্রপক্ষের আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদেরকে আসলে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া আমি দেখেছি যে এখানে হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে আসলে বলা হয়েছে যে তারা একাধিক মামলার আসামি, তারা নতুন করে আসলে এই মামলার আসামি অন্তর্ভুক্ত করা প্রয়োজন, কারণ বৈষম্য বিরোধী আন্দোলন সহ এই হত্যা চেষ্টা মামলায় তাদের আসলে জড়িত থাকার একটা অভিযোগ, সেটি সুস্পষ্ট অভিযোগ তারা করেছেন। তারা আর্থিকভাবে মদত দিয়েছেন, তারা সহযোগিতা করেছেন। এই কারণগুলো আসলে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শুনানিতে উঠে এসেছে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।
শরীয়তপুরের নড়িয়ায় নতুন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না চিকিৎসা কার্যক্রম। জেলার একমাত্র আইসিইউ নির্ভর হাসপাতালটি চালু না হওয়ায় ভোগান্তিতে চিকিৎসক এবং সেবা প্রত্যাশীরা। অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে হাসপাতালের রোগ নির্ণয়ের মূল্যবান যন্ত্রপাতিও। সজীব খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। নড়িয়া উপজেলার নতুন স্বাস্থ্য কমপ্লেক্স, আধুনিক নকশায় নির্মিত মূল ভবন, আছে স্টাফ কোয়ার্টার, ডক্টরস ডরমিটরি, নার্স ডরমিটরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবন, রয়েছে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্র, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে আছে উচ্চ ক্ষমতার জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আর সার্বিক নিরাপত্তায় হাসপাতাল চত্বর জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এত সব আয়োজন থাকার পরও দীর্ঘ 6 মাসেও উদ্বোধন হয়নি হাসপাতালটি। ফলে দুর্ভোগে 14 ইউনিয়ন ও পৌরসভার কয়েক লাখ সেবা প্রত্যাশী। হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা, আর স্থাপনা বুঝিয়ে দিতে না পেরে জটিলতায় ভুগছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। মানুষের এই যে বাচ্চা হইতে গেলে অনেক সমস্যা, কোনো চিকিৎসা নাই, গ্যাঞ্জাম হইলে ডাক্তার নাই, হাসপাতাল নাই। চালু না হলে সেবা নিবে কি করি? চালু হলে তো মানুষের জনগণ আইবে, যাইবে, চিকিৎসা নেবে। এদিকে পদ্মার তীরবর্তী ভাঙন কবলিত এলাকায় ঝুঁকি নিয়ে পুরাতন হাসপাতালে স্বল্প পরিসরে সেবা দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ভবনের অভাবে অস্ত্রোপচার, এক্স রে ও প্যাথোলজি বিভাগ বন্ধ রয়েছে। ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। মূল ভবন না থাকার কারণে আমাদের ছোট জায়গার মধ্যে চিকিৎসা নিতে খুবই অসুবিধা হয়। একেবারে এমনভাবে থাকে পেশেন্টরা, আমাদের চিকিৎসা দিতেও খুবই কষ্ট হয়। এদিকে আধুনিক ভবন ও চিকিৎসা সামগ্রী থাকা সত্ত্বেও বঞ্চিত থাকছেন নড়িয়াবাসী। আর দিনের পর দিন অকেজো পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। সরকারি যে বাসভবনগুলোতে আমাদের এমার্জেন্সি, আউটডোর, অফিস, ওটি, প্যাথোলজি এগুলো আমরা স্বল্প পরিসরে চালাই যাচ্ছি রুমের অভাবে। 6 একর জমির ওপর 51 কোটি টাকা ব্যয়ে নতুন করে গড়ে তোলা হয়েছে 50 শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সব ধরনের জটিলতা কাটিয়ে অচিরেই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা সেবার জন্য খুলে দেবে, এমনটাই দাবি নড়িয়াবাসীর। কাজী মনিরুজ্জামান, এখন নড়িয়া, শরীয়তপুর। এদিকে ঝিনাইদহের ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীরা বঞ্চিত হচ্ছে সুচিকিৎসার ব্যবস্থা থেকে। চিকিৎসক সংকটে নিয়ে চলছে ঝিনাইদহের 13টি উপস্বাস্থ্য কেন্দ্র। এই সুযোগ নিয়ে অফিস সহায়ক এবং কমিউনিটি মেডিকেল অফিসাররাই হয়ে উঠছেন ডাক্তার। এই সমস্যা দ্রুতই কাটিয়ে চিকিৎসা সেবার দাবি এলাকাবাসীর। বিস্তারিত প্রতিবেদনে। আসিয়া খাতুন, সবার কাছে তিনি আসিয়া খালা নামে পরিচিত। বয়সের ভারে নুয়ে পড়লেও আসিয়া খালাই যেন কেন্দ্রের ভরসা। ডাক্তার না থাকলেও তাকে পাওয়া যায় সর্বক্ষণ। একজন চিকিৎসক সহ 3 জন থাকার কথা থাকলেও বেশিরভাগ সময় কেন্দ্রটিতে থাকেন তিনি। এই চিত্র হরিশঙ্করপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের। আমার গ্রুপে আমরা 3 জন, এফপিআই 1 জন, 4 জন। এফপিআই একা আসি, এই 3 দিন এফডব্লিউ ছুটি নেছে। ওই তার থানা অফিস থেকে, স্যাটেলাইট থেকে আমি তার ধরে বেড়াতে পারি না। একই চিত্র জেলার আবাইপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের। 2012 সালের পর থেকে ডাক্তার নেই এখানে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকলেও অফিসে দেখা মেলে না কারো। ফলে অফিস সহায়ক মনিরুল ইসলাম এই কেন্দ্রের রোগীদের ভরসা হয়ে দাঁড়িয়েছেন। রোগীরা আসলে তাদের সাথে কুশল বিনিময় করেন, তাদের দুঃখ দুর্দশা দেখে নিজেও মাঝে মাঝে ছোটখাটো রোগের ওষুধ দেন। প্রতিদিন গড়ে প্রায় 100 শতাধিক রোগী সামলান তিনি। এখানে এমবিবিএস ডাক্তার নাই অলরেডি, তা বেশ কয়েক বছর, তা অন্তত 2-3 বছর হবে। আবাইপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, হরিশঙ্করপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, নেয়ামতপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, কচুয়া উপস্বাস্থ্য কেন্দ্র সহ 8টি উপস্বাস্থ্য কেন্দ্রের এমবিবিএস ডাক্তারের পদ শূন্য। এছাড়াও জনবল কাঠামোর অভাবে প্রায় 15 বছর ধরে বন্ধ রয়েছে প্রত্যন্ত অঞ্চল মহেশপুরের মান্দারবাড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। গ্রামের লোকজন চিকিৎসা নিতে আসে, কিন্তু এখানে ভালো কোনো ডাক্তার নাই। জায়গায় এসে ফেরত যেতে হয়, ওষুধ পাই না। আমরা গরিব মানুষ, আমাদের কষ্ট হয়। এখানে ভালো ডাক্তার থাকলে আমাদের ঝিনাইদহ যেতে লাগে না। সরকারের কাছে আগতি মিনতি যেন এখানে যেন
একটা আছেন ভালো কোনো ডাক্তার আমাদের জন্য দেয়। আমাদের স্বাস্থ্যকেন্দ্রের যে মেডিকেল অফিসার আছেন তিনি এখানে যথাযথ চিকিৎসা সেবা দিচ্ছেন না। তিনি গত 2 বছর যাবত আমাদের স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত থাকেন না। এলাকার যেসব রোগী আছে তাদেরকে দায়বদ্ধ হয়ে বা বাধ্য হয়ে আমাদের জেলা শহরে যে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। বুড়ো বুড়ো রোগী আজকে জোয়ান মধ্যে রোগীও বুড়ো হয়ে যাচ্ছে এই হাসপাতালে এসে কিন্তু কোনো আজ আমাদের MBBS ডাক্তার নেই। ডাক্তার ও নার্স শূন্যতার কারণে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা দেওয়া কঠিন হচ্ছে স্বীকার করলেন সিভিল সার্জনও। বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেল অফিসার শূন্য, স্যাকমো প্রতিটা ক্ষেত্রে উপস্থিত থাকতে পারেন না। কোনো কোনো কেন্দ্রে স্যাকমোদেরও নিয়োগ নাই। প্রায় 14 বছর যাবৎ SSMOদের কোনো নিয়োগ এখনো হয়নি। এই অবস্থায় আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা পরিচালনা করা কিছুটা বিঘ্নিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গড়ে প্রতিদিন সেবা নিতে আসেন 100 থেকে 115 জন মানুষ। এখন ঝিনাইদহ। এবার দেশের বাইরের খবর। দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল বিগত বছরে সহজ অভিবাসনের সুযোগকে কাজে লাগিয়ে দেশটিতে বেড়েছে বাংলাদেশিদের বসতি। দেশটির রাজধানী লিসবনে রয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশি। বিশেষ করে লিসবনে পর্যটন নির্ভর সুভেনির ব্যবসার সিংহভাগের নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাতে। খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি পাইকারি ব্যবসাতেও ভালো করছেন বাংলাদেশিরা। পর্তুগালের লিসবন থেকে আরও জানাচ্ছেন নাইম হাসান। পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশিদের পথ চলা শুরু 1978 সালে। তবে 90-এর দশক থেকে ধীরে ধীরে বাড়তে থাকে বাংলাদেশিদের সংখ্যা। নানা পথ পরিক্রমায় বর্তমানে লিসবনে মোট বাংলাদেশিদের সংখ্যা প্রায় 50,000 ছাড়িয়েছে। ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি পরিবারের সংখ্যাও। পর্তুগালের অন্য শহরগুলোর মতো রাজধানী লিসবনেও বেশিরভাগ বাংলাদেশিরা ব্যবসায়ে সম্পৃক্ত। এর মধ্যে পর্যটন ও রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত বেশিরভাগ বাংলাদেশি ব্যবসায়ীরা। লিসবনের পর্যটন ব্যবসার সিংহভাগই বাংলাদেশিদের মালিকানাধীন। খুচরা ব্যবসায়ে ব্যাপক সাফল্য লাভের পর বর্তমানে পাইকারি ব্যবসায়ে বিনিয়োগ বেড়েছে বাংলাদেশিদের। খুচরা ব্যবসা তো আগ থেকে বাংলাদেশিদের একটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু হোলসেলের যে নিয়ন্ত্রণটা সেটা অনেকটা চাইনিজদের ছিল। আমরা ইদানিং অনেকগুলা হোলসেল শপ আমাদের লিসবনে হচ্ছে এবং আমরাও হোলসেলের সাথে সম্পৃক্ত। ট্যুরিজম সেক্টরটা বাংলাদেশিদের এখন বলা যায় একক আধিপত্য চলে আসছে। আমাদের একটা আনঅফিসিয়াল সমীক্ষা বলছে প্রায় 95% সুভিনিয়ার ব্যবসায়ী এখন বাংলাদেশি, এবং লিসবন ছাড়া লিসবনের বাহিরেও বাংলাদেশিদের এখন সুভিনিয়ার ব্যবসা আস্তে আস্তে আধিপত্য চলে আসছে। পর্তুগালে ব্যবসার পাশাপাশি কৃষি ও পর্যটন খাতেও কর্মরত রয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। সময়ের পথ পরিক্রমায় বাংলাদেশি কমিউনিটির সাফল্যে প্রশংসায় পর্তুগিজরাও। পর্তুগিজ এই গবেষকের মতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের মাধ্যমে লিসবনের কিছু জায়গার চেহারা বদলে গেছে। It grew in size but also in diversity. So you have lots of families with young kids. So there's a big change in the scenario and the profile of the Bangladeshi community here in Portugal and in Lisbon and in Porto especially. Now, in both of these cities, Bangladeshis have been responsible for, in a way, renovating the economic and social environment of several urban contexts. ইউরোপের দেশগুলোর মধ্যে সহজসত্ত্বে অভিবাসনের সুযোগ থাকায় বিগত বছরগুলোতে পর্তুগালকে বেছে নিয়েছিল বাংলাদেশিরা। যদিও সাম্প্রতিক সময় অভিবাসন প্রক্রিয়ায় কঠোর নীতি চালু হওয়ায় ক্রমেই কমছে নতুন বাংলাদেশিদের আগমন সংখ্যা। নাইম হাসান, এখন পর্তুগাল। বিশ্বের ব্যস্ততম নৌপথ পানামা খাল আবারও যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাহাজে অতিরিক্ত মাশুল আদায়ের অভিযোগেই এমন হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকেও ইঙ্গিত করেছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। বিশ্বের নৌপথ বাণিজ্যের প্রায় ৫% হয়ে থাকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল দিয়ে। এই খালের প্রধান ব্যবহারকারী যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। খালটি খননে বড় ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের। 1914 সালে পানামা খালের নির্মাণ কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে সেটি যৌথভাবে পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ও পানামা প্রশাসন। 1999 সালে যুক্তরাষ্ট্র সরকার খালের নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেয় পানামার হাতে।
এবার পানামা খাল আবারও নিজেদের দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, পানামা খালের দায়িত্ব ভুল হাতে পড়ুক সেটি তিনি চান না। এছাড়া এই অঞ্চলকে চীনের প্রভাবমুক্ত রাখতে বদ্ধপরিকর তিনি। China now controls it. They actually control the Panama Canal. They run it, they control it. And we shouldn't let that happen. And we can't let China be in Cuba. And they'll get out. If I'm president, they'll get out. Because I had a very good relationship with President Xi, but he respected this country, he respected me. And he'll get out. And we can't let them run the Panama Canal. We built the Panama Canal. Should have never been given to Panama. We should have had it. ট্রাম্পের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জলপথে মার্কিন জাহাজকেও অতিরিক্ত অর্থ মাশুল দিতে হচ্ছে। তার দাবি, যুক্তরাষ্ট্র এই খাল নির্মাণ করেছে, অথচ মার্কিন জাহাজে এ ধরনের মাশুল আদায় হাস্যকর ব্যাপার। লাতিন আমেরিকার দেশ পানামা যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র। এর আগেও মিত্রদের বিরুদ্ধে হুমকি দিতে পিছপা হননি ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে একটি স্বাধীন দেশকে তার ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি বিরল ঘটনা, যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি পানামা কর্তৃপক্ষ। তানভীর জানি, এখন বিশ্ব। অ্যারিজোনায় দেয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর আমেরিকার সুউচ্চ পর্বত ডেনালির নাম পরিবর্তন করে আবারও মাউন্ট ম্যাককিনলি রাখবেন তিনি। বলেন, 25তম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামেই এই পর্বতের নাম থাকবে, যাকে 1901 সালে হত্যা করা হয়। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, বিলিয়নিয়ার ইলন মাস্ক প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নিচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিষয়ে তিনি বলেন, আরও কিছুদিন যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম চালাতে পারবে তারা। এদিকে দেশের মন্ত্রিসভায় আরও নতুন সদস্য নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। সুইজারল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্যালিস্টা গিনরিচকে মনোনীত করেছেন ট্রাম্প। এবার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ফারহান ইহসান। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। ফারহান, ওয়েস্ট ইন্ডিজ থেকে এখন পর্যন্ত কতজন ক্রিকেটার ফিরেছেন, আর দারুণ একটা সিরিজ শেষ করে কি বলছেন ক্রিকেটাররা? রোশন, আপনি জানেন সকাল থেকেই বাংলাদেশের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি সকাল 8:35-এ প্রথমবার একটা বিমান ল্যান্ড করেছে। সেখান থেকে শুধুমাত্র শামীম পাটোয়ারি এখন পর্যন্ত বের হয়েছেন। এছাড়া আজকে সকালে সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজেরও কিন্তু আসার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত তারা ভেতর থেকে বের হননি। এছাড়া আমরা যতটুকু সূত্র মতো জানতে পেরেছি, পরবর্তীতে 10:45-এর দিকে দ্বিতীয় একটি ফ্লাইটও আসার কথা রয়েছে, সেক্ষেত্রে বাকি প্লেয়াররা আসতে পারেন। আমরা ইতিমধ্যেই জানি যে গতকাল আমাদের প্রথম ফ্লাইটে নাহিদ রানা এবং হাসান মাহমুদের সাথে কোচ সালাউদ্দিন ফিরেছিলেন। প্রথম স্লটে 4 জন ক্রিকেটার ফিরেছিলেন এবং পরবর্তীতে নাফিস ইকবালের সাথে তানজিদ তামিম এবং নাসুম আহমেদকে আমরা আসতে দেখেছি। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ শেষে দারুণ একটা সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল এবং টাইগারদের জন্য এটা একটা অসাধারণ প্রাপ্তি। এমন একটা সিরিজ শেষে সত্যি কথা যে আমরা আশা করছি যে টাইগাররা এই উজ্জীবিত পারফরমেন্স ধরে রাখবে। গতকাল কিন্তু কোচ সালাউদ্দিন তার কথাই বলছিলেন যে গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশ দল একটা সময় শুধু সার্ভাইভ করার জন্য খেলতো, কিন্তু এখনকার দিনে খেলোয়াড়রা তাদের মেন্টালিটি চেঞ্জ করতে পেরেছে, কারণ কোচ ফিল সিমন্স তাদেরকে যথেষ্ট স্পেস দিয়েছেন এবং সেখান থেকে খেলোয়াড়রা চাচ্ছেন যে নিজেদের সেরাটা দিতে, পরিস্থিতি বুঝে খেলতে। বিশেষ করে টুর্নামেন্ট সেরা জাকের আলীর কথা আলাদা করে বলতেই হয়, কারণ জাকের আলী কিন্তু পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন। বিশেষ করে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরে গেলেও জাকের আলী কিন্তু পারফর্ম করেছেন এবং সর্বশেষ টি-20 সিরিজেও কিন্তু প্রত্যেকটা ম্যাচে অসাধারণ ইম্প্যাক্ট দেখিয়েছেন এবং যেই ধরনের খেলাটা আসলে খেলা দরকার বাজার থেকে আমরা এক্সপেক্ট করি সেটাই পেয়েছি। তো আশা করছি যে পরবর্তীতে কেউ বের হলে আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো। রওশন। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশ ক্রিকেটারদের দেশে ফেরার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারহান ইহসান। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হত্যা মামলায় 3 দিনের রিমান্ডে সাবেক এমপি কামরুল আশরাফ, নতুন মামলায় গ্রেফতার আনিসুল সহ 9 জন। নাটোরে রাস্তায় দাঁড়ানো ট্রাকের সঙ্গে 5 ট্রাকের সংঘর্ষে নিহত 1, মহাসড়কে যান চলাচল বন্ধ।
কাল নতুন পথে খুলনা বেনাপোলে চলবে 2টি ট্রেন। পুরোপুরিভাবে প্রস্তুত না হলেও চালু হচ্ছে 6 স্টেশন। আবারও পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, মার্কিন জাহাজে বাড়তি মাশুল নেয়ার অভিযোগ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে চোখ রাখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।